শ্যামাপ্রসাদ মুখার্জি অবশ্যই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সিপিএম ওই লুম্পের রাজনীতির সঙ্গে ভদ্রলোকের রাজনীতিটা মেলবন্ধন ঘটায়। আসলে বাংলা সংবাদ মাধ্যমের ভীষণ দুর্দিন। আচ্ছা, ভারত যে একটি যুক্তরাষ্ট্র, ওটা কোথায় বলা আছে? নমস্কার, আমি গৌতম দাস, আমার বিধাননগর আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি যার সঙ্গে আছেন তিনি তার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তিনি রাষ্ট্রবিজ্ঞানে একজন বিশিষ্ট অধ্যাপক বিমান শঙ্কর নন্দ। আপনাকে আমার বিধাননগরের স্বাগত। নমস্কার স্যার, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক, মেদিনীপুরের একটি বনেদি বাড়ির আপনি পুত্র। আমরা আপনার মতো মানুষকে বর্তমান রাজনীতির সাথে একেবারে মেলাতে পারছি না, কারণ আপনার মতো মানুষের যে বক্তব্য, আপনি একজন অধ্যাপক, তার সাথে বর্তমান রাজনীতিবিদদের বক্তব্য একেবারে বেমানান। কি বলবেন? না, আসলে এই বর্তমান রাজনীতি বা পুরনো রাজনীতির তো একটা ধারাবাহিকতা থাকে, আর রাজনীতি আলোচনা করলে তাকে তার সময়ের প্রেক্ষাপটে আলোচনা করা উচিত। এখন ধরা যাক আজ থেকে 70 বছর আগে, 80 বছর আগে, যখন ভারত 80 বছর আগে যদি ধরে নিই, ভারত স্বাধীনতা অর্জন করেনি, সেই সময় যারা রাজনীতি করতেন বা 100 বছর আগে যারা রাজনীতি করছেন, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট তো এক হবে না। তখন যারা রাজনীতি করতেন তাদের লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করব, দেশের সামনে নিজের যতটা সম্ভব দৃষ্টান্ত হিসেবে নিজেকে তুলে ধরব। স্বাধীনতার পরে আস্তে আস্তে সেই পরিস্থিতি বদলেছে। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন সেই মানুষগুলো রাজনীতিতে কেউ কেউ এসছেন, কেউ কেউ আসেননি। উদাহরণ দিই, ধরা যাক জয়প্রকাশ নারায়ণ যদি প্রত্যক্ষ রাজনীতিতে থাকতেন, ভারতের প্রধানমন্ত্রী তিনিও হতে পারতেন, কিন্তু এক কথায় সব ছেড়ে দিয়ে চলে গেলেন ওনারা, এবং তারা মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গ্রামোন্নয়নের সর্বোদয়ের কাজে লেগে পড়লেন। রাজনীতিতে কারা এলেন? তাই এলেন জওহরলাল নেহরুর মতো মানুষ, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মানুষ। আমরা জানি না নেতাজি সুভাষচন্দ্র বসু থাকলে কি করতেন, সেটা তো স্পেকুলেশনের ব্যাপার। কিন্তু তারপর তাদের সময় রাজনীতি একটা চরিত্র ছিল। তারপরে রাজনীতির চরিত্র আস্তে আস্তে বদলেছে। আমি যদি 50-এর দশকে, 40-এর দশকের শেষ থেকে বা 30-এর দশক থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা ধরি, শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি প্র্যাকটিক্যালি, তার বিরুদ্ধে একটা অভিযোগ, খুব মিথ্যে অভিযোগ তোলা হয়, তিনি নাকি স্বাধীনতা আন্দোলন করেননি। তিনি যেভাবে বাংলার বিপ্লববাদ ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি সেইভাবে বিপ্লববাদী রাজনীতি করেননি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি অবশ্যই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যারা বলে তারা না জেনে কথা বলে। তিনি এমন একটা পরিবারের জন্ম, যে পরিবার বাংলার জাগ্রত মনীষার প্রতিনিধিত্ব করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার একটা, এবং সেই পরিবারের মানুষ হয়ে তিনি, তার মূল বিষয় ছিল শিক্ষাতেই তিনি ছিলেন। কিন্তু যখনই দেশের প্রয়োজনে তিনি তো নেমেছেন রাজনীতিতে, কংগ্রেস করেছেন। যখন বুঝেছেন কংগ্রেস বাংলার স্বার্থ রক্ষা করতে পারছে না, বাংলা একদম অ্যাবসলিউটলি কমিউনালি ডিভাইডেড হয়ে গেছে, বিশেষত যে নির্বাচনে মুসলিম লীগ জিতে গেল এখানে, তারপর থেকে তিনি প্রায় বুঝতে পেরে গেছিলেন যে পশ্চিম বাংলা যদি তৈরি করতে হয়, মানে বাংলার হিন্দুদের বাঁচাতে হয়, তাহলে কিন্তু রাজনীতিতে নামতেই হবে। এবং তিনি রাজনীতিতে শুধু নামেননি, তিনি হিন্দু মহাসভাতে নেমেছিলেন, কারণ সেই ছাড়া উপায় ছিল না। তখন কংগ্রেস কিন্তু হিন্দুদের রক্ষা করতেই পারত। ফলে তার হিন্দু মহাসভার নামা একটা মাস্টার স্ট্রোক ছিল। তিনি বাংলার সমস্ত হিন্দুকে এক করতে পেরেছিলেন। এবং যখন অলমোস্ট প্রায় ভারতের স্বাধীনতা আসছে, কিন্তু স্বাধীনতা চরিত্র কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন সবাই, তিনি বুঝেছিলেন যে এই বাংলায় হিন্দুদের বাঁচাতে গেলে পশ্চিম বাংলা তৈরি করতে হবে, এবং সেটা তো বিরাট ইতিহাস। ফলে তার সময় একটা রাজনীতি ছিল। সেই মানুষগুলো হতো এক কথায় সমস্ত সুখ শান্তি ছেড়ে দিয়ে কাশ্মীরে গেলেন, ফিরলেনও না, জীবন দিলেন। বলে একটাই পর্যায়ে গেছে। এখন যারা রাজনীতিতে এসছে, যত দিন গেছে, ধরা যাক এই বাংলাতেই প্রথমের দিকে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রফুল্ল চন্দ্র ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, বা পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়, এরা কিন্তু ওই ভদ্রলোক বাঙালির একটা, কি বলবো, প্রতিনিধি। অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়কে অনেকে তো তীব্র সমালোচনা করেছে। জাস্ট পুরোনো তো পাওয়া যায়, খবর কাগজ, আপনি তো নিজে সাংবাদিক, টেলিভিশনেও সিদ্ধার্থ শঙ্কর রায়ের কিছু রয়েছে। একটা কোনোদিন কাউকে খারাপ কথা বলেছেন? আপনি বার করে দিন তো, কোনোদিন খারাপ কথা বলেননি, একটা খারাপ কথা কাউকে বলেননি। অর্থাৎ তাঁর যে সংস্কৃতি, সেটা কিন্তু তাকে বাধা দিয়েছে, খারাপ কথা বলবো না।
তিনি খুব বড় রাজনীতিবিদ আমি একদম বলবো না, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় সেটা ছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা 67-র দশক থেকে দেখি যখন বামপন্থীরা এদেশে আর এ রাজ্যে অন্তত আরো বেশি ফোর্স হয়ে এলো, তখন রাজনীতি তারা ভাবলো ওই লুম্পেন রাজনীতিটাই বোধহয় প্রকৃত রাজনীতি। বলে তারপর থেকে না এই রাজনীতি চরিত্রটা বদলেছে। সিপিএম এর একটা অদ্ভুত ব্যাপার ছিল, সিপিএম ওই লুম্পেন রাজনীতির সঙ্গে ভদ্রলোকের রাজনীতিটা মেলবন্ধন ঘটাতো। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সুন্দর ধুতি পাঞ্জাবি পরা, খারাপ কথা বাঙালি, জ্যোতি বসু প্রয়োজনে উল্টো পাল্টা বলে দিতেন, একে বর্বর তাকে অসভ্য, বুদ্ধদেব বাবু মাঝে মাঝে একটু টেম্পার গরম করে হাত ভেঙে দেবো, মাথা গুড়িয়ে দেবো, এসব বলতেন। কিন্তু তাও একটা জায়গায় তিনি রাখছেন। আবার গ্রাউন্ড লেভেলে একেবারে বেশ ভালো কিছু লুম্পেন সংস্কৃতি তারা তৈরি করেছিলেন। পরবর্তীকালে না লুম্পেন সংস্কৃতিটাই বোধহয় আসল সংস্কৃতিতে পরিণত হলো। পরে আলোচনা করব কিভাবে এখন খারাপ খারাপ কথাগুলো তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা নোংরা কথা বলছে, যেগুলো আমরা বলতে পারি না, কখনো সবার সাথে বন্ধু বান্ধবের সঙ্গেও বলতে পারি না। এখন আপনি ঠিকই বলেছেন, হয়তো এই ধরনের রাজনীতিতে কেউ বলে আপনি অধ্যাপক মানুষ কি করে নিজেকে রাখবেন এই রাজনীতিতে, অনেকে বলে। আমিও যখন প্রত্যক্ষ রাজনীতিতে ঢোকার সিদ্ধান্ত নিলাম, আমারও মনে হয়েছিল সামলাতে পারবো তো, কারণ আমি এখানে বেমানান নই তো। এখন দুটো দিক বলি, হ্যাঁ কোথাও কোথাও আমার মনে হয় সত্যি বেমানান, এইরকম রাজনীতি পারি না আমি। আবার কি মনে হয় যখন মনে হয় যে বেমানান, তখন কি মনে হয়? তখন একটা জিনিস মনে হয় যে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই তো মানুষের কাজ, ধর্মের কাজ। আমার শিক্ষা তো এইটুকু আমাকে শিখিয়েছে, আমার শিক্ষা দীক্ষা, যে তুমি যা খারাপ দেখবে সব খারাপ তোমাকে গ্রহণ করতে হবে তার কি মানে আছে, ভালোটাও তো গ্রহণ করতে পারি। আমি যখন রাস্তায় হাঁটতাম, আমার সঙ্গে যারা হাঁটতো সবাইকে অধ্যাপক নাকি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার গম্ভীরভাবে চলে, তো হয় না। সাধারণ মানুষ আছে, সেখানে অনেক হইচই হয়, লাফালাফি হয়, কেউ কেউ মারপিট করে ফেলছে, সব নিয়েই চলতে হবে। ফলে আমি দেখি যে আমি আমার মতো সিস্টেমটাকে তৈরি করার চেষ্টা করবো, আর যারা আমার পাশে থাকবে আমি চেষ্টা করবো তারা যাতে ঠিক মতো চলে, তাদের খারাপটাকে আমি যাতে না নেওয়া। সবাই কি আর খারাপ? প্রচুর ভালো মানুষ আছে। সাধারণ মানুষ যারা একেবারে মানে কি বলবো গ্রাসরুট লেভেলে যারা কাজ করে থাকে, সাধারণ মানুষ, সবাই খারাপ মনে করার কোনো কারণ নেই, ওরা যথেষ্ট ভালো, ওদের মধ্যে অনেক সততা রয়েছে, আমি তো মিশে দেখেছি তো। এই অন্তত রাজনীতি আমাকে শিখিয়েছে। এতদিন একটা তো মিথ্যে আবরণ ছিল, অধ্যাপক আমি কারোর সঙ্গে মিশবো না, আমি আমার মতো করে থাকবো। এখনো হয়তো যে পুরোপুরি সেটা চলে গেছে তা নয়, কিন্তু আমাকে শিখিয়েছে যে মানুষকে ভালো করে চিনতে হবে। আর আমরা মেদিনীপুরের মানুষ, ফলে 5 স্টার হোটেল থেকে একেবারে বস্তি সর্বত্র সেটে যাবো, অসুবিধা কিছু নেই, আমার সেই অভ্যেসটা রয়েছে। স্যার আর একটা কথা হচ্ছে, বর্তমানে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখছি বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের মুখপাত্ররা বিভিন্ন বিতর্ক সভা বা আলোচ্য সভায় অংশগ্রহণ করে, এবং তাদের বক্তব্য অনেক সময় বিতর্ক সভা মানে বিতর্কিত বক্তব্য থেকে বা আলোচ্য বিষয় থেকে তারা সরে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নিজস্ব স্টাইল আছে, যা তাদের মধ্যে আমরা দেখতে পাই না। এই বিষয়ে কি বলবেন? একটা কথা বলি, আমি মোটামুটি 2005-06 সাল থেকেই টেলিভিশনে প্রোগ্রাম করি। 2005-06 সাল আমার মনে আছে, আমি চ্যানেলের নাম বলছি না, কিন্তু প্রথম সেখানে এমনি একটা খুব একাডেমিক ডিবেট হয়েছিল। একাডেমিক ডিবেটে গিয়েছিলাম যে ভারতে সংসদীয় ব্যবস্থাটা খুব ভালো নাকি এটাকে বদলানো দরকার, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। তো সেখানে আমি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার একটু পক্ষে ছিলাম, আর সংসদীয় ব্যবস্থার পক্ষে যিনি ছিলেন আমার খুবই পরিচিত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াতেন পলিটিক্যাল সায়েন্সে, শ্যামল রায়। শ্যামলদা মারা গেছেন কিছুদিন আগে, খুবই মানে তার মেয়ে মারা যাওয়ার পরে তিনিও খুব ভেঙে পড়েছিলেন, খুব ভালো মানুষ ছিলেন শ্যামলদা। তো সেখানে একসঙ্গে একটা ডিবেট করে, সেই প্রথম টেলিভিশন একটা ডিবেটে যাওয়া, এবং তার বেশ কিছুদিন পরে আমাকে অন্য একটি চ্যানেল, এটা কত সালের কথা? ওটা হচ্ছে 2005-06 সালে। তারপরে ধরা যায় সম্ভবত 2007-08 সালে একটা বেশ বড় চ্যানেল, তার এক সাংবাদিক, আমাদের অধ্যাপক সংগঠন তখন একটাই ছিল, ওয়েব কুটা বলে, ওয়েস্ট বেঙ্গল কলেজের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন। তো ওখানে সিপিএম বা লেফট ফ্রন্ট তাদের কিছু প্রতিনিধি থাকতো, আমরা যারা সিপিএম বিরোধী, একদম ঘোষিত সিপিএম বিরোধী, আমরাও থাকতাম, আমরা বিরোধী গোষ্ঠীতে থাকতাম। আমরা চেষ্টা করতাম সেটাকে দখল করার, পারতাম না কিছুতেই, কিন্তু উঠে খুবই চেঁচামেচি করতাম, বক্তৃতা দিতাম। তো সেখানেই ওই এক সাংবাদিক একজন একবার আমাকে বলেছিল যে স্যার আপনাকে একটু চ্যানেলে আমরা নিয়ে যাবো। হঠাৎ আমাকে বলে না, আমাকে আমাদের চিফ রিপোর্টার আর কি বলেছেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে ফোন নাম্বারটা দেবেন একটু। তো আমার ফোন নাম্বারটা নিয়ে গিয়েছিল। তারপর
একদিন ফোন এলো যে আপনাকে একটু আসতে হবে। আমি কিভাবে যাব? বললো আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আসুন। তো সেই সূত্রে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে সেই চ্যানেলে যাওয়া, এবং চ্যানেলটার নাম বলতেও বাধা কিছু নেই। আমি তো গেছি, প্রথম যে প্রোগ্রামটা যে চ্যানেলে করেছিলাম সেটা হচ্ছে কলকাতা টিভি, এবং প্রথম ইন্টারভিউ নিয়েছিল, এখন আমার মনে আছে বাবলা, রজত রায় চৌধুরী ওই ইন্টারভিউটা নিয়েছিল। বাবলা ছিল, আমি ছিলাম, শ্যামল রায় ছিল। তার কিছুদিন পরে আমার সঙ্গে আলাপ হয়, যে মেয়েটির কথা বললাম, কি নাম ওর ভুলে যাচ্ছি আমি, আরে 24 ঘন্টা এখনো কাজ করে, ওই আমাকে আমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছিল, এবং তারপরে আমি 24 ঘন্টায় যাই প্রথম। 24 ঘন্টায় গিয়ে আমি বললাম পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেতে পারি, আমার কিন্তু কোনো পলিটিক্যাল ইয়ে নেই, ভাবনা নেই। তারপর থেকে আমি 24 ঘন্টায় যাই। তারপর বিভিন্ন চ্যানেলে যেতাম, এবিপি আনন্দ থেকে শুরু করে যত চ্যানেল হতে পারে, ফোকাস বাংলা একটা হয়েছিল, সেখানে যেতাম নিয়মিত। তারপর সেই চ্যানেলটা তো বন্ধ হয়ে গেল, তারপর থেকে বিভিন্ন চ্যানেলে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যাওয়া। আর তারপরে এখন তো যেহেতু আমি 2021 জানুয়ারিতে আমি যোগ দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিতে, ফলে তারপরে অ্যানালিস্ট হিসেবে কিছুদিন যেতাম। তারপরে দেখলাম যে না, পার্টি যখন করি একটা পার্টির হয়েও বলাটা ভালো। আগে আমি কিন্তু পার্টির হয়ে বলতাম না কোনো। তারপরে এখন তো টেলিভিশনে যখন যাই, মাঝে মাঝে অ্যানালিস্ট হিসেবে নিয়ে যায় না তা নয়, কিন্তু পার্টি এখন তাদের প্রতিনিধি করে পাঠায়, কারণ আমি একটা দলের সঙ্গে রয়েছি এবং রাজ্য মুখপাত্র, ফলে আমাকে তো দলকে রিপ্রেজেন্ট করতেই হবে। তবে কখনো কখনো খুব পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ ইস্যু হলে আমি বলি আমাকে অ্যানালিস্ট হিসেবে নিয়ে চলো, কিন্তু যেহেতু একটা দলের লোক, ফলে সেটা তো মুছে ফেলা যায় না। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে একটু অন্যরকম, আসলে যেহেতু আমি অ্যানালিস্ট ছিলাম, ফলে অ্যানালিস্ট হিসেবেই আমার তো একটা এখন সত্তাটা রয়েছে। আমি কোথাও মনে করি না যে বিজেপি করলে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়া যায় না। আমি রাজনীতিটাকে বিশ্লেষণ করব, রাজনীতি সম্পর্কে প্রচুর মানুষের প্রচুর ভুল ধারণা আছে, বিশ্লেষকের মানসিকতা নিয়ে সেই বিশ্লেষকের মানসিকতা নিয়েই এখনো কথা বলি। কিন্তু সমস্যাটা হয়, বেশ কিছু দলের কিছু নেতা তারা এমন কথা বলে, যখন ওরা যুক্তিতে পারে না তখন কুৎসিত কথা বলতে শুরু করে, খারাপ কথা, নোংরা কথা বলতে শুরু করে। তখন হয় কি, অস্বস্তি হয়, রাগ হয়। আর যত বয়স তো হচ্ছে, আমারও তো বয়স হচ্ছে, ফলে আমি আজকাল টেলিভিশন চ্যানেলে যখনই ওরা বলে যে আপনি যাবেন, বললাম তুমি দেখো বিপক্ষ দলে কে রয়েছে, সেখানে কেউ যদি সিনিয়র থাকে তাহলে আমি যাব, আদারওয়াইজ আমি যাব না, আমি একদম না করে দিই। সেই জন্য দেখবেন এখন আমি খুব কম যাই, খুব সিনিয়র টিনিয়র দেখে যাই, কারণ দেখি যে বিশেষত এই পশ্চিমবঙ্গের শাসক দল যাদের পাঠায় তাদের অনেকেই এমনভাবে কথা বলে যে সেটা খুব রুচি সম্পন্ন বলে আমার মনে হয়। তবে শুধু শাসক দলকে দোষ দেবো কেন? সেদিনই একটা চ্যানেলের একটা আলোচনা হচ্ছিল, একজন কংগ্রেসের প্রতিনিধি, সে আবার শিক্ষক। বললাম যে এটা কি বলছে, তুমি জানো এগুলো? সে বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশের পা চেটেছিলেন। আল্লাহ, একদম ভদ্রভাবে কথাটা বলা যায় না? আরে সুভাষচন্দ্র বসু আমাদের সকলের স্বপ্নের নায়ক, তা সুভাষচন্দ্র বসু ভুল করেননি জীবনে, নাকি ভুল করতে পারেন না? তিনি তো ভগবান নন, তিনি তো মানুষ। যেহেতু আমি নিজে মনে করি 1940 সালে কলকাতা পুরসভায় মুসলিম লীগের সঙ্গে তিনি যে আন্ডারস্ট্যান্ডিংটা করেছিলেন, ওটা তার জীবনে একটা ব্লান্ডার ছিল। যদিও সেদিন একটা লেখা আমি পড়লাম, প্রণব চট্টোপাধ্যায়, উনি ইতিহাসের একজন খুবই নামকরা অধ্যাপক, যে তিনি বললেন যে তার লেখাটা, চাইলে আমি লেখাটা দিতে পারি, আমার কাছে রয়েছে, যে সেই সময়ে ওটাই হয়তো প্রয়োজন ছিল। প্রণবদার লেখা পড়ে আমরা বুঝলাম, কিন্তু আমার ঠিক একমত হতে পারিনি। আমার ধারণা সুভাষচন্দ্র বসু সেই সময় হিন্দু মহাসভার সঙ্গে গেলে এই পাত্রের কথাবার্তা হয়েছিল তার, এমন নয় যে তিনি হিন্দু মহাসভার সঙ্গে কথাবার্তা বলেননি, কিন্তু কোথাও একটা ভিন্নমত হয়েছিল, তিনি মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্সটা করেছিলেন, ক্ষতি হয়েছিল। বা তিনি যাকে গুরু বলে মানতেন, সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারও কিছু কিছু পরিকল্পনা, এটাও কিন্তু পশ্চিমবাংলার পক্ষে, বাংলার পক্ষে ভালো হয়নি। তা এটা বলতে গিয়ে অন্যায় হয়েছে। তা আমি কি বলবো যে সুভাষচন্দ্র বসু মুসলিম লীগের পা চেটেছিলেন? এ কি অন্যায় কথা, এগুলো নোংরা কথা। আমি তাকে বললাম, সে রাখলো, আমি আবার বলবো। আমি কি বলবো ওকে, যার রুচি নেই, যার সভ্যতা নেই, আমি কি বলবো? ফলে এদের প্রতি করুণা হয়। সে একজন শিক্ষক এই ধরনের কথা বলছে। আচ্ছা, সে যদি বলে শ্যামাপ্রসাদ মুখার্জি তার স্বাধীনতা আন্দোলনে কোনো অবদান ছিল না, বলতেই পারে, আমি সেটাকে কাউন্টার করবো। তাহলে একজন পা চেটেছিলেন, কি ধরনের কথাবার্তা, অশিক্ষিত কথাবার্তা, নিম্ন রুচি, এবং এগুলো নিম্ন রুচি, অশিক্ষিত কথাবার্তা। মানে মুশকিল হচ্ছে যে আজকাল যারা যায় তারা তো প্রত্যেকে শিক্ষিত, কিন্তু অধিকাংশ অত্যন্ত অশিক্ষিতের মতো কথাবার্তা বলে। ফলে আমিও আজকাল খুব একটা যাই না, যতটা সম্ভব কম যাই। অনেক সময় বলি এরকম, এসে যাও আপু, আমার ইন্টারভিউ নিয়ে যাও, যদি তোমার মনে হয় নিয়ে যাবে। আমি যতটা কম সম্ভব যাই। আমার যখনই আমাকে দল থেকে ফোন করে, আমি বলি যে
ওদের ওখানে কে আছে বলে, একদম নাম যখনই কোনো একটা অপছন্দের নাম ছিল অন্য লোকে পাঠায়। আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে ইদানিং টিভিতে একটা বিষয় দেখা যাচ্ছে, বিজেপির ভিতরে মহাবিদ্রোহ, এবং সেটা টিভিতে বড় বড় করে ক্যাপশন করে দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় না মানে এটা একটা সাংবাদিকতার পারভিউকে পড়ে? আমি একজন সংবাদ মাধ্যমের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার অভিধানে মনে হয় যে এটা আমার ঠিক লাগছে না। আপনি কি বলেন? না, একটা দলে যদি বিদ্রোহ হয় সংবাদ মাধ্যম ওটা দেখাবে। আমি সংবাদ মাধ্যমের কথা দোষ দিই না, ওরা দেখাতেই পারে, কারণ সংবাদ অনেক মাধ্যম সময় তো সাংবাদিক না, আমি অন্য দিক কথা থেকে চাপিয়ে দেয়। বলছি, সে কথা চাপানোটাই বলছি। এখন সংবাদ মাধ্যমেও চাইবে যতটা সম্ভব একটু চটকদারি খবর, যে খবর লোকে শুনবে, যে খবর লোকে করবে, মানে শুনতে পছন্দ করবে, সন্ধ্যাবেলা বসে বসে দেখবে, তত তার তো টিআরপি বাড়বে। এখন তো সবাই টিআরপির দাস, ফলে টিআরপির জন্য অনেকে করে। মানে এইটা একদম সাংবাদিকদের কতটা প্রাসঙ্গিক মনে হয়? আমার কথা বন্ধু, আমার কথা হচ্ছে, আচ্ছা বিদ্রোহ গোলমাল কোন দলে নেই? সব দলেই তো। পশ্চিমবঙ্গের শাসক দলে একজন এমপি যিনি দীর্ঘদিন দলটা করেছেন, দলটা বিপদের সময় ছিলেন, তিনি দলের নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, তিনি আমার প্রিয় লোক নন, তার যা কথাবার্তা আমার একেবারেই ভালো লাগে না, রুচিসম্মত কথাবার্তা উনিও বলেন না, কিন্তু তিনিও এমন কিছু মন্তব্য করেছিলেন যাতে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অন্য কাউকে মানি না বলেইছিলেন। এবং তিনি কিন্তু তৃণমূলের খুব বিপদের সময় তৃণমূলটা করেছেন, আমরা তো জানি। উনি একজন আইনজীবী, কিন্তু নিজের নাম বলতে অসুবিধা কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা জানি সিপিএম এর আমলে সিপিএম এর বিরোধিতা করতে রিস্ক লাগে, খুব রিস্ক ছিল, সেই রিস্ক নিয়েও তো তারা করেছেন। ফলে আজকে তার কিছু ভাবনা চিন্তা রয়েছে। তারপরে তৃণমূল কংগ্রেসের রিয়াকশনটা কি ছিল? প্রথম রিয়াকশন, যাকে এখন মুখপাত্র করেছে, তিনি বললেন উনি রাতের বেলা বলেছেন না দিনের বেলা বলেছেন, ঠিক কত রাতে বলেছেন, মানে কথাটা বাংলা মানে সবাই বোঝে, উনি রাতে কতটা মদ খেয়েছেন, এটাই তো বাংলাতে মানে, তো সকলে বোঝে, এ মানেটা না বোঝার কি আছে। তারপরে পরের দিন তার নামে একেবারে উকিল আইনজীবীরা বেরিয়ে পড়লো উনি নাকি মহিলাদের কিছু সুবিধা পাইয়ে দেন, খবরটা বুঝিয়ে এসছে। তারপর তার কুশপুত্তলিকা পড়ানো হলো। আমার কথা হচ্ছে চ্যানেল এগুলো দেখাবে, কিন্তু কোথাও যেন দেখা যায় কিছু মিডিয়া ওই বিজেপির একজন অতি ছোট নেতা কিছু বললেও সেটাকে রেগুলার দেখাতে থাকে, সব সময় মিনিটে মিনিটে দেখাতে থাকে। আসলে বাংলা সংবাদ মাধ্যমেরও ভীষণ দুর্দিন, কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম, তারা আমি জানি না কেন, আমার মনে হয় বিজ্ঞাপনের জন্যে বা খুব সেফলি থাকার জন্যে, কারণ শাসক দল তো খুব অ্যাগ্রেসিভ, বিজ্ঞাপনের জন্যে তারা অ্যাবসলিউটলি শাসক দলের সুবিধা হয় এরকম করে দেয়, এক শ্রেণী বিজ্ঞাপন করে। আমি একটা উদাহরণ দিই, যখন এই দমদমে নির্বাচনে দাঁড়ালাম, আমার পরিচিত এক পত্রিকার সাংবাদিক, এখানে আমি পত্রিকার নামটা বলবো না, সে সাংবাদিকও চিনি, সে বলে স্যার আপনার একটা ইন্টারভিউ নেবো। না আমি তো ঘুরে বেড়াচ্ছি, কীভাবে নেবে? তার আগে ওর সঙ্গে বহুবার কথা হয়েছে, স্যার ফোনেই দিয়ে দিল, ফোনেই দিলাম। পরের দিন ছাপলো, সে জাস্ট যা বলেছিলাম 2 লাইন তার উল্টো লিখেছে, বললো লিখেছে আমি নাকি হিসেব কষে বিজেপিতে যোগ দিয়েছি। আমি থেকে ফোন বলতে কি লিখেছো তুমি? আমি বললো না, বলেছি তোমাকে হিসেব কষে আমি বিজেপিতে যোগ দিয়েছি। কি একটা মিথ্যাচার করলে তুমি? না স্যার আপনার সঙ্গে তো কথা বলে তাই মনে হলো, তুমি আমাকে জিজ্ঞেস করে নিন না কেন, আমার হিসেব কষে বিজেপিতে কেন যোগ, তোমার দরকার কি ছিল? আমি একটা ভালো চাকরি করি, এখন চাকরি চলে গেলে যা পেনশন পাবো তাতে আমার সারা জীবন কেটে যাবে, আমার মারা যাবে তোমার স্ত্রী পেনশন পাবে, উইডো পেনশন পাবে, তো আমার পয়সার জন্য বিজেপি করার দরকার নেই, আর মোটামুটি একটা মাইনে আমি পাই। আর কষ্ট সৃষ্টি দমদমে এ দু জায়গাতে একটা ফ্ল্যাট বানাতে পেরেছি আমি, আমার সরলেগে না ফ্ল্যাট আমার নেই, কি করা যাবে, সৎ হলে একটু কষ্ট করে থাকতে হবে। তা এইটা হিসেব করেছে, মানে কোন হিসেবে আমি করলাম? কিন্তু সে ছাপিয়ে দিল আমার নাম। তারপরে আমি দেখলাম যে ঠিক আছে, এরপরে বোঝা গেল তোমার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না, বোঝা গেল। এই তো সাংবাদিকতার হাল। এখন আমার খুব খারাপ লাগে, এখন মিডিয়া হাউসের জন্য বহু সাংবাদিক তারা সমস্যায় পড়ে। কিছু সংবাদ মাধ্যম একসময় 2006, 7, 8 সালে যেভাবে বামফ্রন্টের জমি নীতিকে সমর্থন করেছিল, তার গাড়ি ভেঙে দিল তৃণমূলের লোকজন। তারপর 2016 সালে নির্বাচনের সময় একটা সংবাদ মাধ্যম, এখন তারা আবার তৃণমূলে খুব ঘনিষ্ঠ হয়েছে, তারা তৃণমূল হেরে যেতে পারে খুব দেখাচ্ছিল। ইলেকশনের পরে তাদের মালিকের ছবি দিয়ে পাবলিকের জুতো টাঙিয়ে দিয়েছিল, শাসকদের লোকজন টাঙিয়ে দিয়েছিল, এখন তারা আবার উল্টো দিকে ঘুরে গেছে। এতে আর যাই হোক সংবাদ মাধ্যম সম্পর্কে তো মানুষের ইয়ে থাকে না, কোনো বিশ্বাসটা কমে যায়। সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের চতুর্থ। তো এই যদি চতুর্থ স্তম্ভের যদি নড়বড় হয়ে যায়, তাহলে গণতন্ত্রের মানে বাড়িটা কিন্তু ভেঙে যেতে পারে। 4টে স্তম্ভের একটা স্তম্ভ তো সংবাদ মাধ্যম, সে যদি এরকম গড়বড় করে
বিজেপির কিছু হলে সবসময় তুমি দেখাবে, অন্য কিছু হলে লুকিয়ে রাখবে। এই সেদিনই তথাকথিত একজন বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবী না বলে এদের ভাতাজীবী বলা উচিত, অশ্রাব্য নোংরা কথা বলেছে, নোংরা কথা বলছে একটা টেলিভিশন চ্যানেল সম্পর্কে। সে বাপ মা তুলে যা তা গালি দিচ্ছে। যখন এরা মা তুলে গালি দেয় আমি বুঝি না নিজের মায়ের কথা কেন মনে করে না এদের। নিজের মায়ের কথা অপরের মা তুলে বলার আগে নিজের মায়ের কথা মনে করা উচিত, যে তাকে কেউ গালি দিলে আমার কেমন লাগবে। তাই বলেছে ও, কিন্তু এখন লোকটা নোংরা, অতীত, অসভ্য, একটা ছোট লোক টাইপের, একটা লুম্পেন টাইপের, মানে ইন্টেলেকচুয়াল লুম্পেন একটা। তো বিজেপি সমর্থিত কেউ যদি বলতো 5টা 1 ঘন্টা 2 ঘন্টার প্রোগ্রাম হয়ে যেত, এমনি কিছু হয়েছে তেমন কিচ্ছু হয়নি, তেমন কিচ্ছু হয়নি। কোথাও তারা একটা ঢাকঢাক গুড়গুড়ো হয়েছে। সংবাদ মাধ্যমকে নিয়েও প্রচুর প্রশ্ন আছে। মানে সংবাদ মাধ্যম কোথাও কারো দলদাস হয়ে যাচ্ছে। একটা অংশ তো হচ্ছে, সবাই নিশ্চয়ই হচ্ছে না, আবার আমি বলছি সবাই হচ্ছে না, একটা অংশ ডেফিনেটলি দলদাস হচ্ছে, বড় অংশ। এবং যারা নিজেদের মাতব্বর বলে মনে করে, সেই মাতব্বরদের একটা সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম তারা একদম দলদাস। স্যার, সংবিধান এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামো নিয়ে রাজ্য বারবার প্রশ্ন তুলছেন, কিন্তু আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনার কি মনে হয় না যে রাজ্য কি সংবিধান এবং যুক্তরাষ্ট্র কাঠামো কি মেনে চলছে? যেমন বিএসএফ এর 50 কিলোমিটার বলুন বা ট্যাবলো নিয়ে, কোথাও কি মনে হচ্ছে না যে রাজ্য তো সংবিধান এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামো মেনে চলছে না? আচ্ছা, ভারত যে একটি যুক্তরাষ্ট্র, ওটা কোথায় বলা আছে? আছে কোথাও? আছে কি? নেই। আমি বলছি সংবিধানটা তো আমি পড়াই, ভারতকে কোথাও যুক্তরাষ্ট্র বলাই নেই। ভারতের সংবিধানের 1 নম্বর ধারায় কি বলা আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। কোথাও ফেডারেশন বলার নেই। আমেরিকাটা ফেডারেশন, আমাদের হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য সমূহের ইউনিয়ন। যুক্তরাষ্ট্র শব্দটাই কোথাও নেই। ভারতের সংবিধান যারা তৈরি করেছিলেন তারা অনেক ভাবনা চিন্তা করে ইউনিয়ন শব্দটা করেছিলেন। তার কারণ আমেরিকা যেভাবে যুক্তরাষ্ট্র হিসেবে তৈরি হয়েছে, ভারত সেভাবে তৈরি হয়নি। আমেরিকাতে বিভিন্ন রাজ্যগুলো জুড়ে একটা শক্তিশালী রাষ্ট্র বানিয়েছে, কিন্তু তারা নিজেদের স্বাতন্ত্র্য বিসর্জন দিতে চায়নি। ওই জন্য ওখানে প্রভিন্স বলা হয় না, স্টেট বলা হয়। স্টেট মানে তো রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্সের থিওরিতে স্টেট মানে স্বাধীন রাষ্ট্রকে স্টেট বলে। আমেরিকাতেও স্টেটই বলা হয়। আমরা যে স্টেটটা নিয়েছি আমেরিকা থেকে ধার করেছি, আগে আমাদের এখানে স্টেট বলা হতো না তো, ব্রিটিশ আমলে প্রভিন্স বলা হতো। প্রভিন্সটাই ভারতের ক্ষেত্রে ঠিক ছিল, স্টেট দিয়েই আমাদের গোলমালটা হয়েছে। যাই হোক, এখন যারা সংবিধান তৈরি করেছেন তারা মেনে নি, তাদের ব্যাপার। এখন বারবার এই কথা বলছি আমি, কিন্তু ভারতকে সত্যিকারের এককেন্দ্রিক করা হয়, এটাও আবার ঠিক। কাঠামোটা একটা যুক্তরাষ্ট্র রেখেছে, কাঠামোটা যুক্তরাষ্ট্র, কিন্তু এটা হেভিলি কেন্দ্রীয় সরকারের দিকেই ঝুঁকে পড়া একটা শক্তিশালী কেন্দ্র। এবং ভারতের যারা সংবিধানের প্রবক্তা এবং প্রবর্তক, লেখক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা একদম বুঝে শুনেই এটা করেছেন যে ভারতবর্ষ একটি ইউনিয়ন অফ স্টেটস হয়েই থাকবে। কারণ এখানে ওই আমেরিকার মতো বিভিন্ন স্বাধীন রাষ্ট্র জুড়ে এখানে দেশটা হয়নি, একটা দেশেই বিভিন্ন ভাগ ভাগ করা হয়েছে ওই 1935 কনস্টিটিউশনটাকে ফলো করে। আর একটা রাজ্যর এখান থেকে বেরোনোর কোনো অধিকার নেই। এটা আমার কথা নয়, কিন্তু কথাটা বলেছিলেন বি আর আম্বেদকর। একজনেরও এখানে বেরোনোর কোনো অধিকার নেই, এই কারণে ইউনিয়ন শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো রয়েছে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো কম। আমেরিকার মতো কেউ যদি এখানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য করতে এসে ভুল করবে। আমেরিকার মতো এখানে কেন্দ্র প্রেরিত রাজ্যপাল আমেরিকায় নেই, আমাদের এখানে আছে। আমেরিকাতে যিনি গভর্নর, রাষ্ট্রপতির মতো গভর্নর দি স্টেট চান, ওখানে মুখ্যমন্ত্রী বলে কেউ নেই, আমেরিকাতে প্রধানমন্ত্রী বলে কেউ নেই। রাজ্যের এই বক্তব্য যুক্তিযোগ্য নয়। যুক্তিযোগ্য নয় মানে কি? এটাকে প্রেক্ষাপটে দেখতে হবে। ভারতকে যখন সংবিধান ইউনিয়ন করেছে, আবার যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো বজায় রাখা উচিত। আমি নিজেও মনে করি যে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে সেগুলো বজায় রাখা উচিত। কেন উচিত? কারণ এই একটা দেশ যেখানে এতগুলো ভাষায় মানুষ কথা বলে, যেখানে আপনি তামিলের একটা ভাষাও বলতে পারবেন না, আপনার খাদ্যাভ্যাস তামিলদের মতো নয়, সেও আপনার একটা ল্যাঙ্গুয়েজও বলতে পারবে না, খাদ্যাভ্যাসও আপনার মতো নয়, কিন্তু দেশটা তো এক হয়ে আছে। কিন্তু এখানে আঞ্চলিক স্বাতন্ত্র্য না হলে দেশটা কেন্দ্র থেকে চালানো কঠিন, ফলে আঞ্চলিক স্বাতন্ত্র্য দিতেই হবে। এটা নিয়ে আমি কোনো করি না।
প্লাস যত দিন গেছে সুপ্রিম কোর্ট আস্তে আস্তে ভারতের সংবিধানকে ব্যাখ্যা করেছে, কেন্দ্রের ক্ষমতা কতখানি সেটা বলে দিয়েছে, রাজ্যের ক্ষমতা কতখানি বলে দিয়েছে। আগে তো কেন্দ্র কথায় কথায় রাষ্ট্রপতি শাসন করতো, কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষত এসআর বোম্মাই কেসের পরে মোটামুটি কেন্দ্রের হাত অনেকটাই বেঁধে দিয়েছে, কথায় কথা রাষ্ট্রপতি শাসন করা যায় না। অনেক সময় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি শাসন রিভোক করতে বাধ্য করে কেন্দ্রকে। ফলে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য রাখা উচিত, কিন্তু আমার যখনই স্বার্থের বাইরে চলে গেল তখনই আমি একদম যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে লাফালাফি শুরু করলাম। আর যখন আমার স্বার্থের মধ্যে পড়বে আমি কোনো কথা বলবো না। যখন আমার বিরোধী দল কেন্দ্রে থাকবে বা রাজ্যে থাকবে, তখন কেন্দ্র রাজ্যের ভিন্ন দল থাকলেই তখন রাজ্যের স্বাতন্ত্র ইত্যাদি ইত্যাদি আসবে, বহু ক্ষেত্রে সেটা হবে। আর যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে তারা নিজে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো মেনে চলছে তো? এই প্রশ্ন তো আমিও করতে পারি, সবাই করতে পারে, যে বাবু তুমি নিজে মানছো তো? তুমি মানো, তুমি আগে নিজে মানো, তারপর অপরকে মানতে বলবে। তো সকলের মেনে চলা উচিত। আর আমাদের ভারতের সংবিধানে ক্লিয়ারলি বলা আছে যে কেন্দ্রের ক্ষমতা কতখানি, রাজ্যপালের ক্ষমতা কতখানি, রাজ্যের ক্ষমতা কতখানি, রাজ্যপাল কি করতে পারেন না পারেন, কেন্দ্র কি করতে পারে না পারে, কিভাবে অর্থের বন্টন হয়, কিভাবে আইনসভায় আইন প্রণয়ন বা আইন সংক্রান্ত যে সম্পর্ক, লেজিসলেটিভ রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, ফাইন্যান্সিয়াল রিলেশন, এখন কিন্তু ওগুলো ওয়েল ডিফাইন্ড। ফলে কেন্দ্রের হস্তক্ষেপের জায়গা খুব কম, খুব কম। এই অধিকাংশ যারা বলছে তারা খুব একটা কথা বলছে না, ঠিক বলছে না।